7ই মার্চ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে, সেই প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। বাংলাদেশ আজকে স্বাধীন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন সেই 1948 সালে ভাষা আন্দোলন থেকেই কিন্তু শুরু। বাঙালি জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের স্বাধীন সত্তা তা বিকশিত হবার যাতে সুযোগ পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন এবং দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে সমগ্র জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। 7ই মার্চের ভাষণের সেই দিনটির কথা আমার খুব মনে পড়ে। এবং তার আগে থেকে আপনারা জানেন যে 1970 সালে যে নির্বাচনটা হলো, সেখানে অবশ্য ইয়াহিয়া খান আইয়ুবের যে পতন হয় আগরতলা ষড়যন্ত্র মামলার পরে, সেই পতনের পরে ইয়াহিয়া খান ক্ষমতায় আসে, আর এক মিলিটারি ডিক্টেটর। তবে সে কথা দিয়েছিল নির্বাচন দেবে, এবং সেই নির্বাচনের জন্য সে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করে 1970 সালে। সেখানে কিন্তু অনেক অনেক কিছু লেখা আছে, এবং ক্ষমতাটা ওই প্রেসিডেন্টের হাতেই থেকে যায় ঘুরে ফিরে। তারপরেও বঙ্গবন্ধু শেখ মুজিব সিদ্ধান্ত নিলেন এই এলএফওর অধীনেই নির্বাচন করবেন। আমাদের অনেকে কিন্তু বাধা দিয়েছিল, অনেকে চায়নি ইলেকশনটা হোক এইভাবে, এই অবস্থায়। কিন্তু আমি জানি, আমি অন্তত সন্তান হিসেবে যতটুকু আমার বাবার কাছে শোনা, এবং আমরা সবসময় আন্দোলন সংগ্রামে ছিলাম, তিনি একটা কথাই বলেছিলেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে এটাই সিদ্ধান্ত হবে যে সমগ্র বাঙালি জাতির পক্ষে কথা কে বলবে, বাঙালি জাতির নেতৃত্ব কে দেবে। কারণ তিনি পাকিস্তানিদের ভালো করে জানতেন, এবং এই নির্বাচনে যে আওয়ামী লীগ জয়লাভ করে আসবে, তারা ক্ষমতা দেবে না। ক্ষমতা যদি না দেয়, তাহলে আমাদের যে সশস্ত্র যুদ্ধে যেতে হবে তার প্রস্তুতিও তিনি নিয়েছিলেন। ওই 69 সালে জেল থেকে বের হয়ে আসেন যখন, তারপর তিনি লন্ডনে যান। আমার সৌভাগ্য ছিল, আমি তখন লন্ডনেই ছিলাম। কারণ আমার বাবা মুক্তির পরেই আমি আমার স্বামীর সাথে এপ্রিল মে মাসের দিকে চলে যাই ইটালি। সেখান থেকে, যেহেতু আমার স্বামী ডক্টর ওয়াজেদ একটা চাকরি পান লন্ডনে, সেখানে আমি যাই। তো সেই সময় বসে ওখানে প্রবাসীদের সঙ্গে আলোচনা, এবং মোটামুটিভাবে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী কী করণীয়, এবং যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে যে সশস্ত্র বিপ্লব যেতে হবে, তার সমস্ত প্রস্তুতি তিনি সেখানে বসে নিয়েছিলেন। এটা আমি অনেকবার বলেছি। 70 সালের নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেল। এটাই মাথা খারাপ হয়ে গেল পাকিস্তানি হানাদার বাহিনী বা সামরিক জান্তাদের, কারণ তারা ওটা ভাবতেই পারেনি যে একটি দল এভাবে জয়ী হতে পারে, এটা তাদের ধারণার বাইরে ছিল। জাতীয় সংসদ বসবে, সংবিধান রচনা করবে, শাসনতন্ত্র রচনা করবে, এগুলি তো কথা দেওয়াই ছিল। কিন্তু 1 মার্চ যখন ঘোষণা আসলো যে 3রা মার্চে বাংলাদেশে, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানেই এই জাতীয় সংসদের বৈঠক হওয়ার কথা, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই সিদ্ধান্তে। তো সেই ঘোষণাটা দিয়ে দেওয়া হলো যে 3রা মার্চ জাতীয় পরিষদ বৈঠক হবে না, এটা গণপরিষদ হিসেবে সংবিধান রচনা করবে। স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছিল, সঙ্গে সঙ্গে খেলা বন্ধ হয়ে গেল। সমস্ত দর্শক স্লোগান দিতে দিতে বের হয়ে আসলো, সব এক হয়ে গেল। এবং সেই থেকে 32 নম্বর বাড়িটা তখন এমন একটা বাড়ি, ওই জায়গা থেকে যা সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তই কার্যকর হয়। সমস্ত আওয়ামী লীগের নেতারা সেখানে কাজ করছেন অনবরত, এবং বঙ্গবন্ধু পূর্বানী হোটেলে তখন সমস্ত মেম্বারদের নিয়ে মিটিং ছিল। সেখানেই ঘোষণা দিলেন যে 7ই মার্চের তিনি ভাষণ দেবেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ ছুটে এসেছে। এটা কল্পনাও করা যায় না যে এত অল্প সময়ের মধ্যে এত মানুষ চলে আসে। এবং ইতিমধ্যে সর্বক্ষণ আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ মিছিলে মিছিলে 32 নম্বর সয়লাভ হয়ে যেত। 7ই মার্চের ভাষণের আগে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেকে অনেক কথা বলেছেন, অনেকে লিখিত কাগজও দিয়েছেন। যেদিন ভাষণ, আমার এখনো মনে আছে, কথা আমি অনেকবার বলেছি, যে আমার মা সবাইকে বললেন যে এখন সবাই মাঠে চলে যান। আব্বাকে খাবার দিলেন, খাওয়ার পরে উনি ঘরে আসলেন, আমি আব্বার মাথার কাছে বসা, রেহানা পায়ের কাছে বসা, মা এসে মোড়াটা টেনে বসলেন। শুধু একটা কথা, যে অনেকে অনেক কথা বলবে, তোমার মনে যে কথা আসবে, কারণ তুমি সংগ্রাম করেছো, তুমি জানো কি বলতে হবে, আর তোমার মনে যে কথা আসবে তুমি সেই কথাই বলবে, কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। এই কথাটা মা বলছেন। এর পিছনে আরেকটু ঘটনা আছে, আমি বলি। ঠিক 6 মার্চ সন্ধ্যার দিকে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক সহ ছাত্র নেতারা এসেছিলেন, দোতলায় উঠে এসেছিলেন, কথা হচ্ছিল, আমিও ওখানে ছিলাম। তখন সিরাজুল আলম খান বারবার বলছে, নেতা কালকে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতেই হবে, না দিলে সব মানুষ কিন্তু হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কালকে ঘোষণা দিতেই হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব একটা কথা বলেছিলেন, একটা হাত সিরাজুল আলম
খানের কাঁধে আর একটা হাত রাজ্জাকের কাঁধে কাঁধে রেখে শুধু একটা কথা বলেছেন, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। কি করতে হবে আমি জানি, যা ওদের যে কথা বলছি সেই কাজ কর। পরের দিন যখন যাবেন তখন তো মা ওই কথা বলে দিলেন। আবার শুয়েছিলেন, মাথাটার কাছে আমি বসে বসে মাথা হাত বুলিয়ে দিচ্ছিলাম। তারপর যখন সময় হলো তিনি রওনা হলেন। হাজি মোর্শেদ সাহেব ছিলেন যশোরে, উনি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরাও আর একটা গাড়িতে উঠলাম, ডক্টর ওয়াজেদ সাহেবই গাড়ি চালাচ্ছেন, আমি রেহানা, আমার খালাতো বোন জেলি, আমরা সেই গাড়িতে। সেই ভাষণ আমাদের সৌভাগ্য হয়েছে ওখানে দাঁড়িয়ে শোনার। মাঠে কিছুক্ষণ ছিলাম, তারপর পিছনে পাশে এসে দাঁড়িয়েছিলাম গাড়ির কাছেই। ভাষণ শেষে তিনি যখন ফিরে এলেন আমরাও রওনা হলাম। আমি আসছিলাম ফুলা রোড দিয়ে, কিন্তু ওখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং বিভিন্ন সমস্ত মানুষ ওখানে আমাদের গাড়ি ঘিরে ধরে স্লোগান দিচ্ছে। আমরাও নেমে তাদের সাথে স্লোগান দিলাম। কিছুক্ষণ স্লোগান দিলে বাসায় ঢুকলাম। ঢোকার সাথে সাথে আমি দোতলা দিয়ে ওঠার সাথে দেখি সিরাজুল আলম খান, আমাদের আব্দুর রাজ্জাক সহ তো সবাই ওখানে দাঁড়ানো। সিরাজুল আলম খান বলছেন, নেতা এটা কি হলো, সব মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে চলে গেছে, আপনি স্বাধীনতার ঘোষণা দিলেন না। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি সাথে সাথে আমি একটু কথাই বলে উঠলাম, বললাম যে আপনি মিথ্যা কথা বলছেন কেন, মানুষ ফ্রাস্ট্রেটেড হবে কেন, আমরা তো এখন আসছি, আমাদের গাড়ি আটকালো, মানুষ মনে হচ্ছে খয়ের মতো ফুটছে, তারা পেয়ে গেছে, তারা স্লোগান দিতে দিতে খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছে, তারা জানে যে তাদের কি করতে হবে সেটা তারা জেনে গেছে, তা আপনি এরকম মিথ্যা কথা বললেন কেন। আমার বলতে বাধ্য হলাম, কথাটা সত্যি, কারণ আমরা নিজেরা দেখছি যে গাড়ি আমরা এগোতে পারছি না। মানুষের যে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ মানুষ যা চায় তা পেয়ে গেছে। কেন? তার কারণ বঙ্গবন্ধু তো নির্দেশ দিয়েছিলেন। সেই 7ই মার্চের ভাষণে তিনি কি বলেছেন? বলেছেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। প্রত্যেকটা ঘর একটা দুর্গ হবে, প্রতিটি মানুষ। এবং তাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমরা নিজেরা যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর থেকে আর কি বাকি থাকে বলার? এবং সেই ঐতিহাসিক যে কথাটা যে আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, এই যে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেই কথাটাই তিনি সেখানে উল্লেখ করলেন, যে অসহযোগ আন্দোলনের ডাক তিনি দিয়েছিলেন। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনকি ইয়াহিয়া খান যখন আলোচনার জন্য আসলো প্রেসিডেন্ট হাউসে, বাঙালি বাবুর্চিরা তখন রান্না করবে না, তখন প্রেসিডেন্ট হাউস থেকে ফোন করলো 32 নম্বরে, ডক্টর কামাল হোসেন সেখানে ফোন ধরলেন, বলল যে এখানে তো বাবুর্চিরা রান্না করছে না, প্রেসিডেন্টকে গরম খাবার দেওয়া যাচ্ছে না, কারণ 32 নম্বর থেকে হুকুম না আসছে তারা রান্না করবে না, কারণ তারা অসহযোগ আন্দোলন করছে। তখন আপনি হেসে দিয়ে বললেন যে ঠিক আছে, ওদের বলো তাদের রান্না টান্না করে খাওয়াতে। তো মানুষ যে কিভাবে সাড়া দিয়েছে সেটাই আপনারা চিন্তা করে দেখেন। 32 নম্বর বাড়িতে সেখানে নেতারা মিটিং করতেন, বসতেন, পরের দিন কি করণীয় তার একটা নির্দেশিকা তৈরি হতো। ওখানে একটা সাইক্লোস্টাইল মেশিন ছিল, সেখানে এখনকার মতো তো আর এত আধুনিক প্রযুক্তি ছিল না, সেই মেশিনটা দিয়ে সেখানে পেন্সিল কেটে ওটা হাত দিয়ে ঘোরাতে হতো এবং সেটা প্রিন্ট করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হতো। এইভাবে সমস্ত মানুষকে কিন্তু তিনি ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যান। 6 দফা দাবিটাই ছিল মূল মন্ত্র। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধ হয়, বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অরক্ষিত। আমরা তখন কলেজে পড়ি, আমরাও তখন মিছিল করেছি। এরপরেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা দাবি পেশ করলেন। যখন সমগ্র বিরোধী দলের মিটিং হলো পাকিস্তানে, তিনি গেলেন, সেখানে 6 দফা বলতে চাইলেন, তারা আপত্তি জানালো। তিনি প্রেসকে এটা বললেন, বলে বাংলাদেশে ফিরে আসলেন। ফিরে এসে এয়ারপোর্টে প্রথম প্রেসে তিনি 6 দফা সম্পর্কে বললেন, তারপর তো প্রেস কনফারেন্স করে বিস্তারিত বলা হলো এবং 6 দফার পক্ষে লেখা এবং সারা বাংলাদেশে তিনি এটা প্রচার করলেন। 35 দিনের মধ্যে 32টা জনসভা তিনি করেছিলেন এবং প্রায় জনসভাগুলি যখন যেখানে করতেন সাথে সাথে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হতো। নেক্সট মিটিং করতে যাচ্ছেন, সেখানে গ্রেপ্তার, আবার জামিনে মুক্তি পেতেন। এইভাবে 8 বার তিনি গ্রেপ্তার হন এবং মুক্তি পান, কিন্তু শেষ মিটিংটা আদম জিতে করেন। সেই দিন 6 দফার মিটিং করে যখন ফিরে আসেন, ওই দিনই রাত্রেবেলা পুলিশ এসে আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যখন কারাগারে বন্দি, 7ই জুন হরতাল ডাকা হলো। আমার মা কখনো সামনে আসেননি, কিন্তু সবসময় পর্দার আড়ালে থেকে তিনি কিন্তু ভালোভাবে দলটাও গোছাতেন, ছাত্রলীগের দেখাশোনা করতেন, আন্দোলন সংগ্রামটাও করতে জানতেন। সেই দিন প্রায় 11 জন মনুমিয়া সহ তারা শহীদ হলো। তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা 18ই জানুয়ারি 68 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করা হলো। এখানে দেশদ্রোহী মামলা, ওখানে ভিতরেই কোর্ট বসিয়েছিল। গণ অভ্যুত্থান হলো 22শে ফেব্রুয়ারি 69 সালে তিনি মুক্তি পেলেন। কাজে নির্বাচনের পর থেকে যে জনগণের ম্যান্ডেটটা তিনি পেলেন, সেটাই ছিল তার শক্তির আধার।
এবং সেই 7ই মার্চের এই ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে তিনি একটা নির্দেশ দিয়ে দিলেন কার কি করণীয়। এবং প্রত্যেকটা এলাকায় জেলা মহকুমায় যে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে, সেই সংগ্রাম পরিষদও গড়ে তোলা হয়েছিল। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর হামলা করলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব তার স্বাধীনতার ঘোষণাটা দিলেন। পিলখানায় সুবেদার মেজর শওকত আলী এবং তার সাথে 3জন সঙ্গী নিয়ে তিনি অপেক্ষা করছিলেন যে এখান থেকে সিগন্যাল যাওয়ার সাথে সাথে এই ভাষণটা তিনি ওয়্যারলেসের মাধ্যমে প্রচার করে দেবেন। আরেকটি যে ওয়্যারলেসের সেট ছিল বলদা গার্ডেনে, সেখানে এক ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, তার দায়িত্ব ছিল। সঙ্গে সঙ্গে তিনি ওটা প্রচার করলেন। প্রচার করার পরে তিনি আবার ফোন করলেন যে আমি কী করবো, বললেন যে মেশিনটা ফেলে দিয়ে তুমি সরে যাও, কারণ তখন পাকিস্তানি হানাদার বাহিনী নেমে পড়েছে। সুবেদার মেজর শওকত আলী কিন্তু বাঁচতে পারেনি। পিলখানা যখন আক্রমণ করলো তার কয়েকজন ধরা পড়লো, দিনের পর দিন অত্যাচার করে তাদেরকে হত্যা করেছে। তার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমি আসার পরে তার সাথে আমার পরিচয় এবং তাকে আমি খুঁজে বের করেছিলাম। কাজে আমি আমার যখন ক্ষমতা আসি, তখন বিডিআরের যিনি ছিলেন তখন তাকে দিয়ে আমি তাকে খুঁজে বের করেছিলাম। কাজে এইভাবেই কিন্তু এই স্বাধীনতার 7ই মার্চের একটা অবদান। জ্যাকব ফিল্ড তার 2500 বছরের সমস্ত বক্তৃতা, যে বক্তৃতা জনগণকে উদ্বুদ্ধ করেছে, স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছে, সেই তার গবেষণায় 7ই মার্চের ভাষণটা স্থান পেয়েছে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য। আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রেরণা ছিল, শক্তি সাহস জুগিয়েছে এই ভাষণ, ওই দুটি কথা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত এটা প্রচার করা হতো। সেই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে। দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার সুফল যখন জনগণের দৌড়ে পৌঁছে দেবেন, যখন সমস্ত কিছু তিনি করলেন, বাংলাদেশটাকে স্বল্পোন্নত দেশে উন্নীত করলেন, 9% প্রবৃদ্ধি অর্জন করলো বাংলাদেশ, তখনই 1975 সালে 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হলো। যে বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যে বাড়ি থেকে অসহযোগ আন্দোলন পরিচালনা হতো, যে বাড়িতে থেকে 6 দফার প্রচারে তিনি যেতেন, সেই বাড়িটা 5ই আগস্ট 2024 আগুন দেওয়া হলো। যুবদলের এক নেতা রোমান হাওলাদার নাম, সে আগুন দিল। আর 5 ফেব্রুয়ারি 2025 ওই বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙে সেখানে ইসলামিক এক পতাকা তোলা হলো। শুধু তাই না, এখন পুরো বাড়িটা লুটপাট, ধ্বংসস্তূপের উপর কিছু ভাঙা ইট পড়ে আছে। সেই ভাঙা ইটকেও এদের অনেক ভয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চক্রান্তটা, এটা তো আজকের থেকে না, সেটা তো এখন বের হচ্ছে, অনেক তথ্যই আজ বেরিয়ে এসেছে। কাজেই আরও তথ্য বেরোবে যে কতভাবে চক্রান্ত। যেদিন থেকে আমি ফিরে এসেছি, কারণ 15 আগস্ট বেঁচে গিয়েছিলাম আমি আর আমার একা ছেলে, ফিরে এসেছি যখন থেকে নেমেছি তখন থেকেই চক্রান্ত চলছে। কিন্তু সেই চক্রান্ত মোকাবেলা করে করে 5 বার ক্ষমতা এসেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা উন্নীত করেছি। অপরাধটা কি আমার? হ্যাঁ, দেশ বিক্রি করতে চাইনি। বা চিন্তা করেন তো, আজকে যদি আমার বাবা সেন্ট মার্টিনে ঘাঁটি করতে দিত, বা আমিও যদি দিতাম, আজকে যখন ইরানে আক্রমণ করলো, আর ইরান যখন পাল্টা আক্রমণ করছে, প্রত্যেকটা আমেরিকান ঘাঁটিতে তারা হামলা করছে, বাংলাদেশটা কি বাদ যেত ওখান থেকে? বাদ যেত না। তাহলে কি অবস্থাটা হতো? যে কোনো একজন রাজনৈতিক নেতার একটা দূরদর্শিতা থাকা দরকার, দেশপ্রেম থাকা দরকার। যারা ক্ষমতা থেকে আমাদেরকে হটিয়েছে তাদের কোনো দেশপ্রেম নেই, ক্ষমতাটা আর অর্থ লোভ। আমাদের তো সেটা ছিল না। তবে আমার দৃঢ় বিশ্বাস যে বারবার তো বেঁচে গেছি, এবারও বেঁচে উঠছেন, এই বাংলাদেশ আবার আমরা ফিরে পাবো। আজকে পেশাজীবী যখন ঐক্যবদ্ধ হয়েছে, এটাই সবসময় সব আন্দোলন সংগ্রাম সফলতা পায় যখন পেশাজীবী ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসেন। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সাহস করে আবার এসেছেন, আর যে যুবক অত্যাচার নির্যাতিত হয়েছেন, ইনশাল্লাহ আগামী দিনে মুক্তি আসবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ তৈরি হোক। খোদা হাফেজ।